আমাদের নতুন সিরিজ স্টোরি টেলিংয়ে তোমাকে শুভেচ্ছা। এই সিরিজের প্রথম গল্পের একটা পর্ব ইতোমধ্যে দেয়া হয়েছে, আজকের দ্বিতীয় পর্ব হবে। আজকে তোমাদের জানাবো গল্পের বাকি অংশে কি ঘটেছে। তবে এই পর্ব শুরু করার আগে তুমি যদি প্রথম পর্ব না দেখে থাকো তাহলে সেটা তোমার দেখতে হবে, কারণ দ্য হোল পয়েন্ট অফ স্টোরি টেলিং ইজ এটাই। চ্যানেলেও পেয়ে যাবে অথবা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো উইদাউট এনি ফার্দার ডু আমরা আজকের গল্পটা শুরু করি। গত পর্বে আমরা জেনেছি যে বিভিন্ন ঘটনাচক্রের মাধ্যমে ফস্টার তার নৌকা নিয়ে পালাতে সক্ষম হয়েছে এবং নৌকায় ফস্টার ছাড়াও ছিল দলনী বেগম এবং তার সেবিকা। প্রথমে রেসিডেন্সিতে যাওয়ার কথা থাকলেও সেখানে আক্রমণ হবে দেখে ফস্টার সেখানে যাবে না। লক্ষ্য করলো একটা ছোট নৌকা কোনোভাবেই তাদের পিছু ছাড়ছিল না। ভয়ে ভীত আর বুদ্ধিবৃত্তিকভাবে বিকৃত ফস্টার বাঁচবার উপায় চিন্তা করতে লাগলো। নৌকায় আছে দলনী বেগম, সে নবাবের স্ত্রী, তাই দলনী বেগমকে নেবার জন্যই নৌকাটা পেছনে পেছনে আসছে এটা ভাবলো ফস্টার। আর দলনী বেগমকে যদি নামিয়ে দেওয়া যায় তাহলে হয়তো সেই নৌকা ফস্টারের পিছু ছাড়বে। সেই ভেবে সে দলনী বেগমকে তীরে নামিয়ে দিল। দলনীও ভাবলো সেটা নবাবের নৌকা, তাই ভালো মন্দ কিছু না বুঝেই সে ফস্টারের কথা মতো নেমে পড়ল। কুলসুমকে অনুরোধ করলেও সে নামলো না, কারণ তার মনে ভয় ছিল যদি নবাবের সামনে তাকে নিয়ে যাওয়া হয় তাহলে তার মৃত্যুদণ্ডের আদেশ দিবেন সে। এভাবেই দলনী বেগমকে তীরে নামিয়ে দৃষ্টির আড়ালে চলে গেল ফস্টারের নৌকা। পেছনের সেই ছোট তরণীটি দেখতে পেয়ে দলনী আনন্দে আত্মহারা, কিন্তু সেই নৌকা তাকে নিল না, জায়গা হবে না বলে চলে গেল। মূলত সেটা নবাবের নয় বরং একটা যাত্রীবাহী নৌকা। সেই জনশূন্য একা স্থানে পড়ে রইল দলনী বেগম। রাতের দ্বিতীয় প্রহরে দেখতে পায় এক দীর্ঘকায় পুরুষ হাঁটছে। সেই পুরুষ তার পাশে এসে বসল। এটা সেই পুরুষ যে সেদিন শৈবলিনীকে উদ্ধার করেছিল। মুঙ্গেরে এক অট্টালিকায় বাস করে স্বরূপচন্দ্র আর মাহতাবচন্দ্র জগৎ শেঠ। সেখানে আজ আয়োজন সাজানো হয়েছে, নাচ গানের আসর বসেছে, কিন্তু সেসবের দিকে কারোর নজর নেই। কলকাতার অনুমতি পাবার আগেই পাটনার এলিস সাহেব পাটনার দুর্গ আক্রমণ করেন। তখন মুঙ্গের থেকে সেনা পাঠানো হয়। এভাবে মীর কাসেমের শাসন পুনর্বহাল থাকে। এলিস সহ পাটনার ইংরেজদের মুঙ্গেরে বন্দি করা হয়েছে। সেটিদের সাথে এসব নিয়ে আলোচনা করছিল গুরগন খাঁ। তার পরিকল্পনা সফল করতে হলে সেনাদের হাতে রাখতে হবে, কিন্তু অর্থ ছাড়া তা অসম্ভব। আর তাই সেটিদের নিয়ে আলোচনা। শেঠরাও পূর্বের কিছু কারণে মীর কাসেমের ওপর নাখোশ। তাদেরও কাম্য নবাবের পরাজয়। গুরগন খাঁ প্রতাপের কথাটাও এখানে উল্লেখ করল। অন্যদিকে মোহাম্মদ তকির প্রতি প্রধান নির্দেশই ছিল দলনী বেগমকে উদ্ধার করে আনা। সে ভেবেছিল ইংরেজদের পরাজিত করলে দলনী বেগমকে পাওয়া যাবে, তাই আলাদা করে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন সে মনে করেনি। কিন্তু এখন অবস্থা বেগতিক দেখে সে সিদ্ধান্ত নেয় এক দুঃসাহসিক কাজ করার। সে নবাবের কাছে পত্র পাঠায়। পত্রে লেখা, দলনী বেগমকে কেল্লায় এনে রাখা হয়েছে, তিনি রাজধানীতে যেতে চাচ্ছেন না। অমিয়টের উপপত্নী হিসেবে এতদিন ছিলেন, খ্রিস্ট ধর্মও নাকি গ্রহণ করেছেন। অন্যদিকে একই সময়ে দলনী বেগমের পাশে থাকা সেই দীর্ঘকায় পুরুষ কথা বলে উঠল। সে জানালো নবাবের কাছে না যাওয়াই তার জন্য ভালো হবে, কিন্তু দলনী নাছোড়বান্দা, সে যাবেই। তাই সেই পুরুষ তাকে মুর্শিদাবাদের পথে নিয়ে গেল। ষষ্ঠ খণ্ড, সিদ্ধি। এর প্রথম পরিচ্ছদে দেখানো হয়েছে সেই সময়ের ঘটনা যখন প্রতাপকে বাঁচাতে শৈবলিনী নবাবের কাছ থেকে অনুমতি নিয়ে যাচ্ছিল। দেখা যায় তাদের নৌকাকে অনুসরণ করছিল স্বামী রমানন্দ আর চন্দ্রশেখর। তারা সেখানে সমস্ত ঘটনা দেখলেও কিছু বুঝে উঠতে পারেনি। শৈবলিনী যখন প্রতাপকে ছেড়ে পাহাড়ে পালিয়ে গেল তখন তাকে অনুসরণ করছিল তারা। সে যখন দুর্বল হয়ে পড়েছিল তখন স্বামীর নির্দেশে চন্দ্রশেখরই তাকে কোলে তুলে গুহায় নিয়ে গিয়েছিল। এরপরে 7 দিনের ঘটনা আমরা জানি। সপ্তম দিনে শৈবলিনী যখন বারবার জ্ঞান হারাচ্ছিল তখন চন্দ্রশেখর অস্থির হয়ে তাকে পুনরায় রমানন্দ স্বামীর কাছে নিয়ে আসেন। স্বামী জানায় চিন্তার কোনো কারণ নেই, তাকে যেন সে বাড়িতে নিয়ে যায়। ঘটনা চলে যায় নবাবের কাছে। নবাবের পতন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। প্রথমে কাটোয়ার যুদ্ধে তিনি পরাজিত হন, এরপর গুরগন খাঁয়ের বিশ্বাসঘাতকতা, আর তারপর মোহাম্মদ তকির পাঠানো সেই চিঠি। তিনি যেন পাগল প্রায় হয়ে গেলেন। চিন্তা করলেন আদেশ দিবেন বন্দি ইংরেজদের যেন মেরে ফেলা হয়।
আর দলনী বেগমকে যেন রাজধানীতে না এনে সেখানেই বিষ দিয়ে মেরে ফেলা হয়। দলনী বেগমের কাছে বিষের পাত্রটা নিয়ে গেল মোহাম্মদ তকি। নবাবের সিলমোহরযুক্ত পত্রটি দেখালেন। কিছুতেই বিশ্বাস করল না দলনী। তকি তাকে পুরো ঘটনা ব্যাখ্যা করলো। সে যে নবাবের কাছে মিথ্যা বলেছে এসব কথা তাকে জানালো। দলনী বেগম স্থির করলেন তিনি এই বিষ পান করেই মরবেন। তার নবাবের আদেশ তিনি অমান্য করতে পারেন না। কিন্তু বিষের পাত্র তার কাছে তুলে দেয়া হলো না। মোহাম্মদ তকি যেন দলনীকে নতুনভাবে লক্ষ্য করলেন, তার রূপের মায়ায় পড়ে গেলেন। দলনী বেগমের পরিচায়িকা করিমন নিজের সব অলংকার খুলে তাকে আদেশ দিলেন সেই অলংকার দিয়ে হাকিমের থেকে বিষ কিনে আনতে এবং বাকিগুলো নিজের কাছে রাখতে। অর্থের লোভে এই কাজটা করেও দিল করিমন। সংবাদটা পেয়েই তকি ছুটে গেল দলনী বেগমের ঘরে। তিনি ইতোমধ্যেই বিষ পান করে ফেলেছেন। তিনি নিমক হারাম নন। মৃত্যুর আগে তকিকে বলে গেলেন সেও যেন বিষ পান করে, তার কাজের জন্য এটাই উচিত হবে। অন্যদিকে নবাবের দরবারে এক নারীকে আনার অনুমতি চাওয়া হয়। ওয়ারেন হেস্টিংস তাকে পাঠিয়েছে। সে প্রকৃতপক্ষে বন্দী না, তবে ইংরেজদের যুদ্ধ চলার আগেই চিঠি নিয়ে আসায় তাকে আটক করে রাখা হয়েছে। তার নাকি নবাবের সাথে কথা বলা খুব প্রয়োজন। মীর কাসেম অনুমতি দেন। দেখা যায় এই মেয়ে কুলসুম। দলনী বেগমের আত্মহত্যার কথা শুনে সে এসেছে। তাকে দেখে নবাব প্রথমে রাগান্বিত হন, কিন্তু কুলসুম যেন বেগমের মৃত্যুতে পাগল হয়ে গেছে। নবাবকে মূর্খ সম্বোধন করে সে শুরু থেকে শেষ সব ঘটনা বর্ণনা করতে লাগলো। নবাব সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার বিশাল শক্তিশালী শরীরটা যেন মুহূর্তেই দুর্বল হয়ে পড়ল। দরবারের সকলের উদ্দেশ্যে তিনি কাতর কণ্ঠে জানালেন এ রাজ্য রক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। সে ব্যর্থ। এখনই সে সিংহাসন ছেড়ে চলে যাবে, হয়তো কোথাও ভিক্ষা করবে। নবাবের মৃত্যু হলে তাকে যেন দলনী বেগমের পাশে কবর দেয়া হয়। তবে তিনি একবার তকি খাঁকে দেখতে চান। আলী ইব্রাহিমকে নির্দেশ দিলেন তকিকে তার সামনে উপস্থিত করার জন্য। আমির হোসেনকে বললেন ফস্টারকে আনার জন্য, আর মোহাম্মদ ইরফানকে নির্দেশ দিলেন শৈবলিনী আর সেই ব্রহ্মচারীর খোঁজ করার জন্য। তারা সেই নির্দেশ মতো চলে গেলেন। অমাত্যবর্গ জানালো গুরগন খাঁ তার ফৌজ নিয়ে আক্রমণ করতে আসছে। নবাব দলনীর কথা ভেবে উচ্চস্বরে আর্তনাদ করতে থাকলেন। কুলসুম নবাবের কাছে ওয়ারেন হেস্টিংসের প্রশংসা করেছিল। ওয়ারেন হেস্টিংস দয়ালু, তখনও সে গভর্নর হয়নি। কুলসুমকে রাজধানীতে পাঠানোর পরই সে ফস্টারের খোঁজ করে। ফস্টারের সকল কাজকর্মের জন্য তাকে চাকরিচ্যুত করে। তার মতে ফস্টারকে বিচারালয়ে উপস্থিত করানো উচিত ছিল। দয়াবশত তিনি তা করলেন না। তবে ফস্টার ভাবল তার ক্ষুদ্র পাপের জন্য অনেক বড় শাস্তি দেয়া হয়েছে, তাই সে হেস্টিংসের ক্ষতি সাধনে প্রতিজ্ঞাবদ্ধ হলো। ডাইস সাম্বার নামে একজন সুইস বা জার্মান ব্যক্তি নবাবের সৈন্যদলে নিযুক্ত। তিনি সোমরু নামে পরিচিতি পান। ফস্টার তার নিকট এসেছিল জন স্ট্যালকার্ট নামে। আমির হোসেন যখন ফস্টারের খোঁজে বেরিয়েছিল তখন ফস্টার অবস্থান করছিল সোমরুর তাঁবুতে। আমির হোসেন খবর পেলেন যে সোমরুর দলে একজন ইংরেজ সেনা যোগদান করেছে। তাই সে সেখানে গেল। গিয়ে দেখতে পায় সোমরু সেই ইংরেজের সাথে কথা বলছে। সোমরু তার সাথে জন স্ট্যালকার্টের পরিচয় করিয়ে দেন। তারা তিনজন কথা বলতে থাকে। আমির হোসেন তাকে জিজ্ঞেস করে সে লরেন্স ফস্টার নামে কাউকে চিনে কিনা। ফস্টার কিছুটা অস্বস্তি বোধ করতে থাকে। সে জানায় এ নামে কাউকে সে চিনে না। হোসেন লক্ষ্য করলো এই কথাটার পর লোকটা কেমন যেন করছে। আবার ইংরেজদের নিয়ম না থাকলেও মাথায় টুপি পড়েছে। তার মাথার আঘাতটাও লক্ষ্য করলো হোসেন। সন্দেহ করলেন নিশ্চয়ই এই লোক ফস্টারকে চেনে, কিন্তু বলতে চাচ্ছে না। আমির হোসেন বিদায় নিয়ে বের হয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরই কুলসুমকে নিয়ে ভেতরে ঢুকলেন। কুলসুম ফস্টারকে চিনতে পারল। আমির হোসেনকে জানালে ফস্টারকে গ্রেফতার করে নিয়ে যাবার উদ্যোগ করা হয়। বেদগ্রামে ততদিনে চন্দ্রশেখর শৈবলিনীকে নিয়ে উপস্থিত হয়েছে। তাদের ঘর আর আগের মতো নেই। কিছু ঝড়ে উড়ে গিয়েছে, কিছু চড়ে নিয়ে গিয়েছে। তারা ফেরত এসেছে শুনে পাড়া প্রতিবেশী সব দেখতে এলো। শৈবলিনীকে দেখতে এলো সুন্দরী, কিন্তু শৈবলিনীর কোনো আবেগ নেই। মাথার ঘোমটাটাও সে ঠিক করলো না। কিছুটা অবাক হলো সুন্দরী। ভাবলো ইংরেজিদের নিয়ম হয়তো শিখে এসেছে। তাকে জিজ্ঞেস করলো সুন্দরীকে চিনতে পারছে কিনা। শৈবলিনী তাকে পার্বতী হিসেবে সম্বোধন করলো। আরও উদ্ভট সব কথা বলতে থাকলো। চন্দ্রশেখর জানালো সে পাগল হয়েছে। শুনে সুন্দরী কান্নায় ভেঙে পড়ল।
প্রতাপ মুঙ্গের থেকে এসে যখন খবর পেল চন্দ্রশেখর আর শৈবলিনীর, সেও তাদের সাথে দেখা করতে এলেন রমানন্দ স্বামীও। তিনি শৈবলিনীকে ওষুধ দিলেন। সে ওষুধ খাওয়ানোর দায়িত্ব পড়ল চন্দ্রশেখরের ওপর। শৈবলিনী প্রথমে কিছুতেই পান করতে চাইল না, ঘর থেকে সবাইকে বার করে দিয়ে আবার চেষ্টা করলো। এবার কাজ হলো, শৈবলিনী ঘুমিয়ে পড়ল। এ যেন আধো নিদ্রা আধো জাগরণ। এ সময় চন্দ্রশেখর তাকে বিভিন্ন প্রশ্ন করল, যা থেকে শৈবলিনীর মনোভাব এবং তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সে জানতে পারল। ফস্টার আর প্রতাপের সাথে কি কি কথা হয়েছিল, কি কি ঘটেছিল, সব কিছু। চন্দ্রশেখর আশ্বস্ত হলো তার স্ত্রী জাতিভ্রষ্ট নয়, সে এখনও পবিত্র। এ সময়ই নবাবের লোক আসলো। প্রতাপ তাকে অভ্যর্থনা জানাচ্ছিল, আর এই ফাঁকে রমানন্দ স্বামীকে সব কিছু খুলে বলল চন্দ্রশেখর। পরের দিন মোহাম্মদ ইরফান শৈবলিনীর সাথে তাদেরকেও দরবারে উপস্থিত করালেন। নবাবের প্রশ্ন পর্বের মাধ্যমে তিনি সমস্ত ঘটনা জানতে পারলেন। উল্লেখ করা ভালো, সেখানে আরও উপস্থিত ছিল ফস্টার, কুলসুম আর মোহাম্মদ তকি। এ সকল ঘটনার মাঝে গোলাগুলির আওয়াজ শোনা গেল। আক্রমণ হয়েছে। সবাই বাইরে বেরিয়ে গেল, তাঁবুতে কেবল নবাব আর তকি। নবাব নিজ হাতে তকিকে হত্যা করলেন, এরপর নিজেও বাইরে বের হয়ে আসলেন। ইংরেজদের যুদ্ধের কৌশল দেখে ভীত হয়ে পড়ল চন্দ্রশেখর আর স্বামী রমানন্দ। এদের হারানো অসম্ভব। দেখতে পেল একটা দল ইংরেজদের প্রতিরোধে কাজ করছে। সেখানে আছে প্রতাপ। প্রতাপ তাদেরকে নিরাপদ আশ্রয়ে রেখে আসতে চাইল। এ সময় শৈবলিনী প্রতাপকে ইশারায় ডাক দেয়, জানালো আজ সকাল থেকে সে সুস্থ। তার ইচ্ছা পুনরায় স্বামীর সংসার করার আগে তাকে সব কিছু জানাবে। প্রতাপ খুশি হলো, তাকে আশীর্বাদ করলো। কিন্তু শৈবলিনী জানালো প্রতাপ সামনে আসলে সে সুখী হতে পারবে না। স্বামীর প্রতি সে মনোনিবেশ করেছে ঠিকই, কিন্তু কদিন পর্যন্ত এ পথে চলতে পারবে, কদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে, তা তার জানা নেই। প্রতাপ যেন আর কোনোদিন তাকে দেখা না দেয়। এসব কথার পর প্রতাপ চলে যায় যুদ্ধে, ইংরেজদের সাথে লড়তে, ফস্টারকে হত্যা করতে। কিন্তু তখনই চন্দ্রশেখর তার ঘোড়ার বলকা ধরে ফেলল। তাকে বলল, দণ্ডবিধান ভগবানের হাতে, যে উত্তম সে শত্রুকে ক্ষমা করে। শুনে প্রতাপ পুলকিত হলো। ফস্টারকে কিছুই বলবে না সে, এই বলে পুনরায় সে যুদ্ধক্ষেত্রের দিকে চলে গেল। চন্দ্রশেখর তাকে যাবার কারণ জিজ্ঞেস করলে সে শুধু হেসে জানায় যে তার প্রয়োজন আছে। এসব দেখে উদ্বিগ্ন হয়ে যান স্বামী রমানন্দ। চন্দ্রশেখরকে বললেন শৈবলিনীকে নিয়ে চলে যেতে, তিনি প্রতাপের খোঁজ করে আসবেন। প্রতাপকে তিনি সব জায়গায় খুঁজতে আরম্ভ করলেন, পেলেন না। দেখলেন একজন সৈনিক পালাচ্ছে। তাকে জিজ্ঞেস করলে সে জানায় একজন হিন্দুই পুরো যুদ্ধ করেছে, গড়ের সামনে হয়তো সে আছে। সেখানেই গেলেন স্বামী। স্তূপে স্তূপে লাশ পড়ে আছে। সেখানে একজন আর্তনাদ করছে উদ্ধারের জন্য। স্বামী দেখতে পেলেন এ প্রতাপ, আহত অর্ধমৃত প্রতাপ। নিষেধের পরও কেন সে যুদ্ধে এসেছে জানতে চাইলে প্রতাপ জানায় চন্দ্রশেখর আর শৈবলিনী তার পরম আদরের পাত্র। সে বেঁচে থাকলে তাদের সুখে থাকার সম্ভাবনা নেই। স্বামীর চোখে জল আসলো, কেউ কখনো তার চোখে জল দেখেনি। তিনি প্রতাপকে জিজ্ঞেস করলেন সে শৈবলিনীকে ভালোবাসত কিনা। প্রতাপ উত্তর করল, এই 16 বছর সে শৈবলিনীকে ভালোবেসে গেছে, প্রত্যেকটা অস্থি দিয়ে শিরা দিয়ে ভালোবেসেছে। কিন্তু এই জীবনে এই ভালোবাসা মঙ্গলময় নয়, তাই সে জীবন ত্যাগ করল। আপনি জ্ঞানী, শাস্ত্রদর্শী, আমার এ পাপের কি প্রায়শ্চিত্ত আছে? এসব কথার মধ্যেই প্রতাপ শেষ নিঃশ্বাস ত্যাগ করল, চলে গেল পরপারে। স্বামী বললেন, যাও, যেখানে রূপের মোহ নেই, প্রেমে পাপ নেই, সেখানে যাও। যেখানে পরের দুঃখে অন্যজন দুঃখী হয়, অন্যের জয়ে জয়গান করে, সেখানে যাও। লক্ষ লক্ষ শৈবালিনী পেলেও ভালোবাসতে চাইবে না। আর এভাবেই শেষ হয়ে গেল এই গল্প। এটা মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসের গল্প। সব মিলিয়ে দিস ডিজার্ভস টু বি আ 9 out of 10। বাই দ্য ওয়ে, নেক্সট ভিডিও আরও অনেক মজার হবে। আই ওন্ট রিভিল দ্য নেম, বাট আই ক্যান গিভ ইউ দ্য হিন্ট। কারণ ওই টপিক নিয়ে আই ক্যান শিওরলি সে আমাদের সবার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে, বিকজ ইটস জাস্ট ফুল অফ সো মেনি সারপ্রাইজেস অ্যান্ড সিক্রেটস অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড অল। সো স্টে টিউনড।